চোপড়ার গণপিটুনির ঘটনায় চোপড়ায় চোপড়ার বিধায়ক হামিদুলকে ফোন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছেন। মুক্তা প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। মুক্তা, কি খবর রয়েছে আমাদের কাছে, কিছু জানতে পারছি আমরা, কি কথা হয়েছে, কি নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী? দেখো অতনু, গতকাল মুখ্যমন্ত্রী চোপড়ার বিধায়ক হামিদুর রহমানকে ফোন করেছি এবং এলাকার কি ঘটনা ঘটেছিল যে ভাইরাল হয়েছে, এই ভাইরাল ভিডিও নিয়ে যে রাজ্য রাজনীতি উত্তাল হয়েছে, তো সমস্ত ঘটনা তদন্ত করতে হয়েছে এবং পাশাপাশি বলা হয়েছে যে আর কোনো রকম যেন ওই চোপড়াতে অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকেও নজর রাখতে বলা হয়েছে এবং যে যার নামে একাধিক অভিযোগ রয়েছে, জেসিবি বলে যে আটক হয়ে গ্রেপ্তার হয়েছে, সে যদি দল করে থাকে তাহলে পরিষ্কার বলেছে তাকে দল থেকে বহিষ্কার করে দিতে। কিন্তু হামিদুর রহমান জানিয়েছেন যে তিনি আমাদের সংগঠনের নয়, কিন্তু উনি একজন ভোটার, সেই কথাই বলেছেন। কিন্তু মুখ্যমন্ত্রী আরো বলেছে এমন কোনো ঘটনা যেন না ঘটে, এই বার্তাই দিয়েছেন বিধায়ক হামিদুর রহমানকে এবং হামিদুর রহমান এলাকায় নজর রাখছে এবং আরো যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে খেয়াল রাখছে এখানকার বিধায়ক হামিদুর রহমান। অতনু, ধন্যবাদ। ওদের এলাকার ব্যাপার নিয়ে জিজ্ঞাসা করছিল, পিসফুলি রাখো যাতে কি ঝামেলা না হয়, যা ঘটনা আছে আইন দেখতেছে, আইনের কাজ করুক। যদি আমাদের পার্টির লোক হয়ে থাকে ওকে বহিষ্কার করে দাও দল থেকে। বলেছি দিদি ও ভোটার একজন, পুলিশ এসেছিল ওকে বাড়ি থেকে তুলে নিয়ে গেছে, কেউ প্রতিরোধ কখনো কিছু বলেনি। অন্যায় করেছে, অন্যায় শাস্তি পাক, আমরা সবাই চাই। আপনাকে কি দল থেকে শোকজ করা হয়েছে? বলতে এখনো চিঠি পাইনি। এদিকে গণপিটুনি বন্ধে নবান্নে মুখ্যমন্ত্রীর বৈঠক, কোনোভাবেই গণপিটুনি বরদাস্ত নয়, পুলিশকে সতর্ক থাকতে হবে। আজ পুলিশের শীর্ষ কর্তাদের নিয়ে নবান্নে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী এবং সেই বৈঠক থেকে কি নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী জানবো। সোমরাজ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। সোমরাজ, দেখো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের উচ্চ পর্যায়ে আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন, যেটা নবান্ন সূত্রে খবর। গণপিটুনির ঘটনা নিয়েই এই বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে পুলিশের উচ্চ পর্যায়ের আধিকারিকদের নির্দেশ দিয়েছেন প্রথমত কোনোভাবেই এই ধরনের ঘটনা বরদাস্ত করা যাবে না, পুলিশকে আরো সতর্ক থাকতে হবে এবং যেখানে যেখানে এই গণপিটুনির ঘটনা ঘটেছে ইতিমধ্যেই সেখানে পুলিশের ভিজিলেন্স আরো বাড়াতে হবে। কেন পুলিশের ভিজিলেন্স বাড়ানো হচ্ছে না তা নিয়ে পুলিশের শীর্ষকর্তারা মুখ্যমন্ত্রীর প্রশ্নের মুখে পড়েন। যেটা নবান্ন সূত্রে খবর যে আজকের বৈঠকে এডিজি আইন শৃঙ্খলা সহ কয়েকজন পুলিশের শীর্ষ পর্যায়ের আধিকারিক উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী নবান্ন আসার পরই কিছুক্ষণ বাদেই সেই বৈঠক করেন বলে নবান্ন সূত্রে খবর এবং মুখ্যমন্ত্রী আরো নির্দেশ দিয়েছেন পুলিশের শীর্ষকর্তাদের যে পুলিশের টহলদারি আরো বাড়াতে হবে এবং গোয়েন্দা ব্যর্থতাও কেন হচ্ছে বারবার তা নিয়েও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে প্রশ্ন তোলেন বলে নবান্ন সূত্রে খবর। এদিন নবান্নতেই পুলিশের শীর্ষকর্তাদের সঙ্গেই এই গণপিটুনির ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী বৈঠক করেছেন, তেমনটাই নবান্ন সূত্রে জানা যাচ্ছে। ধন্যবাদ। কড়া নির্দেশ দিয়েছেন যে কঠোর হতে হবে, এই ঘটনায় কঠোর হতে হবে, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ পুলিশ কর্তাদের নির্দেশ দিয়েছেন তিনি এবং 4 দফা অ্যাডভাইজারি রাজ্য পুলিশের, এসপি সিপিদের এই অ্যাডভাইজারি পাঠানো হলো। গণপিটুনি রুখতে কি পদক্ষেপ, কিভাবে পদক্ষেপ, তার জন্য 4 দফা অ্যাডভাইজারি রাজ্য পুলিশের, যা এসপি সিপিদের পাঠানো হলো। আমাদের যত পুলিশ ইউনিট আছে ইনক্লুডিং দ্য এসপিস অ্যান্ড সিপিস, ওদেরকে স্পেসিফিক ডাইরেকশনস দেওয়া হয়েছে যাতে কেউ যদি আইন ভাঙতে চাইছে দেন লফুল স্ট্রং অ্যাকশন হ্যাজ টু বি টেকেন अगेंस्ट such persons and বিভিন্ন রকম গাইডলাইন যেটা আগে 2018-19 এ দেওয়া হয়েছিল, দোজ গাইডলাইন্স হ্যাভ বিন রিপিটেড अगेन টু অল দ্য ইউনিটস সো দ্যাট নেসেসারি অ্যাকশন ইজ টেকেন and vigilance बढ़ाते हुए, information बढ़ाते हुए, public संग जोगाजोग भालो रखते हुए, so that prompt information comes to the police and necessary intervention is taken in time. ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য কোনো ক্ষতিপূরণই যথেষ্ট নয়, তথাপি অর্থনৈতিক সহায়তার লক্ষ্যে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিতে নেক্সট অফ কিন, যারা ভিকটিম হয়েছেন তাদের নেক্সট অফ কিনকে একটি করে স্পেশাল হোমগার্ডের চাকরি দেওয়ার কথা ভাবা হয়েছে, দেওয়া হবে।
এছাড়া পরিবার পিছু 2 লক্ষ টাকা অর্থনৈতিক সলিউশনও দেওয়া হবে। এদিকে চোপড়ার বিচার ভাইরালেই আটকে রয়েছে, কারণ অভিযুক্ত জেসিবির শাস্তির দাবি নেই, বরং ভাইরাল ভিডিওয়ে নির্যাতিতার আপত্তি। এমনকি আক্রান্ত যুবক, যে যুবককে দেখা যাচ্ছে মারধর করা হচ্ছে, জেসিবি রীতিমতো মারছে, সেক্ষেত্রেও তার মায়ের আপত্তি ওই ভাইরালে। কেন ভাইরাল হলো এই ভিডিও, তা নিয়ে আপত্তি বিধায়কের গলাতেও। প্রথমে বিধায়ক হামিদুল, চোপড়ার বিধায়ক, এই মারধরের ভিডিও ভাইরাল করা নিয়ে কি বলছেন শুনুন। ভাইরালটা করেছে এটা তো লজ্জাজনক ব্যাপার ভাইরালটা হওয়াতে, আর মারপিটটা করাটাও লজ্জাজনক ব্যাপার। মারপিট করেছে ও ভাইরাল করেছে, এই নিয়ে তো ওনারও শাস্তি হওয়া দরকার, কারণ যেহেতু ঘটনাটা ওদের নিজেদের মধ্যে ছিল আর এটাকে ভাইরাল করেছে, নিশ্চয়ই এটা আইনি ব্যবস্থা আছে, আইনি যা ব্যবস্থা নিবে যেটা ভালো মনে করবে। এই যে ভাইরাল ভিডিও, তা নিয়েই আপত্তি। তার আগে যে নৃশংস মারধর করা হলো, যে ছবি দেখা যাচ্ছে এবং কে মারধর করেছে তাকেও চিহ্নিত করা হয়েছে, অথচ তার শাস্তির দাবি নয়, অর্থাৎ এই ভাইরাল ভিডিওতেই চোপড়ার বিচার থমকে যাচ্ছে। গতকালই নির্যাতিতা আপত্তি জানিয়েছিলেন ভিডিও কেন ভাইরাল করা হলো তা নিয়ে, আজ একই সুর আক্রান্ত যুবকের মায়ের গলাতে। গতকাল আমার যে ভিডিওটা ভাইরাল করেছে সেটা আমি জানি না কে বা কারা ভাইরাল করেছে। থানায় আমি অভিযোগ জানাচ্ছি, লিখিত দিয়েছি, তো আমার মান সম্মান নিয়ে হানি করেছে। ওই ভাইরালকারীর ব্যক্তিকে আমি থানায় লিখিত অভিযোগ করেছি, পুলিশকে আমি অনুরোধ করেছি ওই ব্যক্তিকে শাস্তি দেওয়া হোক। এই যে এত বড় ঘটনা ঘটছে, ছেলে এবং বোমাকে মারধর করেছে, তার শাস্তি চান না আপনারা? আমি জানি না যে আমার ভিডিওটা করেছে, আমি ওয়ারে শাস্তি চাই। আমার ভাইরাসটা করলে যে মেরেছে আমি চিনি না, কে মেরেছে নি মেরেছে, কে কি করেছে ওটা আমি জানি না। ওর শাস্তি চান না আপনি, যে মেরেছে? না না না, ও আমি তো জানি কে না, চিনি কে না, আমি কার কথা বলবো? ভাইরাসটা ছড়লো কে, আমি ওকে চাই। প্রশ্ন উঠছে যে এই যে বক্তব্য, এই যে বয়ান, সেই বয়ানে ভাইরাল নিয়ে কেন কথা হচ্ছে? তাহলে যে শাস্তিযোগ্য অপরাধ, যার শাস্তি পাওয়া উচিত, সেই শাস্তির দাবি কেন উঠছে না? তাহলে কি কোথাও একটা প্রভাবিত হওয়ার আশঙ্কা থেকে যাচ্ছে, চাপ থাকছে কোথাও? কারণ রবিবার চোপড়ার বিধায়ক হামিদুর রহমান ক্লিন চিট দিয়েছেন এবং মহিলার বিরুদ্ধেই সরব হয়েছিলেন। আবার এদিকে দেখা যাচ্ছে এই চাপের কথা যখন বলা হচ্ছে, তখন চাপের তত্ত্ব বিধায়ক মানতে নারাজ। মহিলাটাও তো কমপ্লেন করেনি, কিন্তু আপনারা বেশি খুঁজাই বেড়াচ্ছেন। কারণ মহিলাটা স্বামী ছাড়া অসামাজিক কাজ করেছিল, অসামাজিক কাজে গ্রাম্য সালিসি বৈঠক বসেছিল। গ্রাম্য বৈঠকে যা হয় আমাদের অনুপাতে একটা বিচার আচার করেছে, কিছুটা কি হয়, কিন্তু মেয়েটা তো কোনো কমপ্লেন করতে যায়নি, মেয়েটার স্বামী কোনো কমপ্লেন করতে যায়নি, কোনো জবরদস্তি কিছু হয়নি। সমাজকে খারাপ করছিল, তার জন্য গ্রাম্য সালিস বসে একটা করেছে। চাপে কেন পড়বে? এটাতে চাপের কি আছে? যেটা লিগাল ঘটনা সেটাই বলবে, চাপে কেন পড়বে? আরো একবার খবরে, উত্তরপ্রদেশের হাথরাস এবার পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা। ছবি দেখুন একবার, সার দিয়ে দেহ শুয়ে রাখা রয়েছে। 27 জন পদপিষ্ট হয়ে 27 জনের মৃত্যু হাথরাসের রাতিভানপুরে। কি হয়েছিল, কিভাবে ঘটলো এ ঘটনা? অনুষ্ঠান ছিল কোনো, সেই অনুষ্ঠানে হঠাৎ করে বিশৃঙ্খলাই বা কেন? মৈত্রেয়ী প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। মৈত্রেয়ী, কি জানতে পারছি আমরা?
অতনু দেখো, হাতরাসের রাতিভানপুরে একটি ধর্মীয় অনুষ্ঠান ছিল এবং সেখানে হঠাৎ করে প্রচুর ভক্ত সমাগম হতে শুরু করে এবং সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং সেখান থেকে পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। প্রচুর মানুষের আহত হন এবং মৃত্যুও হয়েছে অন্ততপক্ষে 27 জনের। এখনো পর্যন্ত স্থানীয় প্রশাসন সূত্রে আমরা যেটা জানতে পারছি, এই 27 জনের মধ্যে শিশু এবং মহিলারাও রয়েছেন এবং আরো প্রচুর আহত রয়েছেন। তাদেরকে ইতিমধ্যে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জেলা প্রশাসনের আশঙ্কা এই মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে পদপিষ্ট হয়ে। তবে এখনো পর্যন্ত যেটা খবর পাওয়া যাচ্ছে, অন্ততপক্ষে 27 জনের মৃত্যু হয়েছে এবং আহত বহু, তাদেরকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, তাদের চিকিৎসা চলছে। একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য তারা সবাই জড়ো হয়েছিলেন। আজ সকালবেলাতেই থেকেই তারা যোগ দিতে শুরু করেন এবং সেখানেই হঠাৎ করে প্রচুর মানুষের সমাগম হতে থাকে। আশেপাশের গ্রামে প্রচুর মানুষ এক জায়গায় এসে পৌঁছান এবং পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। তার জেরেই এই দুর্ঘটনা। ধন্যবাদ। वहाँ से 27 बॉडी अभी हमारे पास आई है, जिसमें 25 फीमेल है और 2 मेल है। शासन की तरफ से प्रक्रिया चल रही है। जैसे प्रक्रिया उनकी पूरी हो जाएगी, हम लोग जो है पोस्टमार्टम के लिए हमारी टीम तैयार। পুরো নিয়োগ দুর্নীতি কতটা মারাত্মক জানেন? তদন্ত করতে গিয়ে সিবিআই এর কাছে যে তথ্য আসছে, সেই তথ্য বলছে দক্ষিণ দমদম পুরসভায় যেদিন নিয়োগের বিজ্ঞপ্তি অর্থাৎ নোটিশ বেরিয়েছে, সেদিনই নোটিশের সঙ্গে সঙ্গে একই দিনে ইন্টারভিউ হয়েছে, আবার সেদিনও জয়েনিং হয়েছে। ভাবতে পারেন, সুপারফাস্ট তো। যেদিন নোটিশ সেদিনই ইন্টারভিউ, সেদিনই চাকরি, একেবারে হাতে গরম চাকরি। 29 জনের সঙ্গে এরকম হয়েছে। 29 জন এইভাবে নিয়োগপত্র পেয়েছেন বা সেদিন জয়েন করেছিলেন। অর্পিতা প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। অর্পিতা, দক্ষিণ দমদম পুরসভার এই চাঞ্চল্যকর নথি হাতে এলো কিভাবে? কারা জড়িত এর সঙ্গে? দেখো, সিবিআই সূত্র থেকে খবর যে পুরসভা দুর্নীতি মামলাতে যে চার্জশিট সিবিআই ইতিমধ্যেই আদালতে পেশ করেছে, সেখানে উল্লেখ দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান পাচু গোপাল রায় এবং অয়নশীলের নাম। সেখানেই উল্লেখ করা হয়েছে যে পাচু গোপাল রায়ের বিরুদ্ধে যে চাঞ্চল্যকর অভিযোগ উল্লেখ করা হয়েছে, ভরা করোনাকাল, সেই সময়তে একটি নির্দিষ্ট দিনেই নোটিফিকেশন বেরোয়, সেই দিনেই চাকরির ইন্টারভিউ হয়, সেই দিনই জয়েনিং লেটার এবং অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হয়। এরকম মোট 29 জনের চাকরি হয়। তার মধ্যে কিছু জনের বয়ান রেকর্ড করেছে সিবিআই। আর সেখান থেকেই এই পাচু গোপাল রায়ের যে চাঞ্চল্যকর যে ভূমিকা, সেই সম্পর্কে জানতে পারে সিবিআই আধিকারিকরা। এটি সিবিআই এর প্রথম চার্জশিট এবং যে চার্জশিট পেশ করে ইতিমধ্যে সিবিআই জানিয়েছে পাচু গোপাল রায়ের এই বিস্ফোরক, তার বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগের কথা চার্জশিটে। ধন্যবাদ। তুমুল বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে, নদীর জলস্তর বাড়ছে। ঠিক এরকমই কালিম্পংয়ের ফাগু নদী। দেখুন নদীর অবস্থা একবার। আপনাদের একটু জানিয়ে রাখি, ওই যে দেখছেন দূরের গাড়িটা, ওটা আসলে পুল কার। পড়ুয়ারা স্কুলে যাচ্ছিল, হঠাৎ করেই ফাগু নদীতে জলস্তর বেড়ে যায়। জল এতটাই বেড়ে যায় যে গাড়ি যায় মাঝপথে আটকে। তখন এই পুলকার থেকে কোনো মতে তাদের উদ্ধার করে নিয়ে আসা হয়। সবাইকেই উদ্ধার করা সম্ভব হয়েছে, তবে কাজটা খুব একটা সহজ ছিল না। স্থানীয়রাই দেখতে পান যে পুলকারটি আটকে গিয়েছে নদীর মাঝখানে। নদীর জল বাড়তে শুরু করে, পুলকার আটকে রয়েছে এবং সেই পুলকারে পড়ুয়ারা আটকে রয়েছে। তখন স্থানীয়রাই তাড়াহুড়ো করে চলে যান, যে করেই হোক আগে পড়ুয়াদের উদ্ধার করে নিয়ে আসতে হবে। আর মাঝ নদীতে আটকে পড়া পুলকার থেকে এভাবেই পড়ুয়াদের উদ্ধার করে নিয়ে এলেন স্থানীয়রা। হেডলাইন